স্যার ইউনূসের সরকার নাকি দেশ বেচা দিতেছে, আপনারা শুনেছেন না? চট্টগ্রাম বন্দর নাকি বিদেশিদের দিয়াই দিছে, আপনারা তো শুনেছেন। হ্যাঁ, কারা কারা চিল্লাইছে সেটাও শুনেছেন, সেটা দেখেছেন। বিএনপি চিল্লাইতেছে, ওয়াকার সাহেব হাহাকার করছেন। গতকালের একটা টক শোতে একজন রাজনৈতিক নেতার একটা মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে দারুণ কিউরিয়াস ডিবেট শুরু হয়েছে। আমি প্রায় বলি যে ঝগড়াঝাটি না হয়ে গেলে, বা খানিকটা ঝগড়াঝাটি মাঝে মাঝে হতেও পারে, মানে ঝগড়াঝাটি না হয়ে গেলে ডিবেট আমাদের জন্য খুব হেলদি। এগুলোর মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সফল ব্যবসায়ী, একজন সফল উদ্যোক্তা, বিশ্বজুড়ে এগুলার সুনাম আছে, পুরান কথায় যায় না। তবে সম্প্রতি তিনি একটা নতুন ব্যবসা শুরু করছেন। বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ ইত্যাদি বিভিন্ন সময় নির্যাতন, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সমালোচিত হয়েছে। বিশেষ করে জুলাই বিপ্লবের সময় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন সমূহ দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে নৃশংসভাবে আন্দোলনকারীদের দমন করার জন্য অবৈধ অস্ত্রশস্ত্র সহকারে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। কুড়িগ্রাম সীমান্তে দেখা গেল ভারতীয় ড্রোন বাংলাদেশের। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন টিম। এর মধ্যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কোন দিকে ইঙ্গিত করতে চলেছে আজকের এই ভিডিওটি। আশা রাখবো আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সেই সাথে বর্তমান প্রেক্ষাপটের আলোচিত এবং সমালোচিত সকল খবর নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে। আমি আর বেশি কথা বাড়াবো না, বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তিন বন্ধু যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিও না, বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে যারা ভাই বলে একের পর এক দেখে আসি। স্যার ইউনূসের সরকার নাকি দেশ বেচা দিতেছে, আপনারা শুনেছেন না? চট্টগ্রাম বন্দর নাকি বিদেশিদের দিয়াই দিছে, আপনারা তো শুনেছেন। হ্যাঁ, কারা কারা চিল্লাইছে সেটাও শুনেছেন, সেটা দেখেছেন। বিএনপি চিল্লাইতেছে, ওয়াকার সাহেব হাহাকার করছেন। বামেরা বলতেছে সবার উপরে আবার আওয়ামী লীগও করছে। তো এরা সবাই বলেছে যে প্রফেসর ইউনূস খুব খারাপ কাজ করছে, তাই না? এই যে দেখেন 12 দল প্রতিবাদ করেছে। কি বলে প্রতিবাদ করেছে? চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে। প্রথম আলোতে কলাম লিখেছে ঝুটিওয়ালা বাম, বন্দর পরিচালনা বিদেশিদের দেওয়া কতটুকু যৌক্তিক? তোর মাথার যে ঝুটি বেঁধে রাখিস এটা কতটুকু যৌক্তিক? নিজে যে বিদেশি কোম্পানির চাকরি করিস সেটা কতটুকু যৌক্তিক? আবার এই নিয়ে হাইকোর্টে রিটও করেছে। দেখেন বিএনপি কইছে বন্দর দিয়া দিলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কেন দেওয়া হবে আমরা পরে খুঁজে দেখবো নি। হ্যাঁ, কেন আসলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে? সিবিবি রুইনেশন প্রিন্স বন্দর নিয়ে হুঙ্কার দিতেছে। লিজ দেওয়া বাতিল করলে করিডোর আমাদের দায়িত্ব না, এটা নিয়ে কথা বলবো না। বরঞ্চ আমি বলি যে জনগণকে আসেন ঐক্যবদ্ধ আমরা করি যে আমাদের ভূ রাজনৈতিক কারণে চট্টগ্রাম বন্দর করিডোর এবং বঙ্গোপসাগরে কোনো আধিপত্যবাদী শক্তি বা সাম্রাজ্যবাদী শক্তিকে ওইখানে আসতে দেবো না। আসলে পুরো বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবো। এইটাই বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ দরকার, অন্য কোনো কারণে প্রয়োজন। করিডোর নিয়ে হুঙ্কার দিতেছে, উই বুঝে করিডোর, উই বুঝে বন্দর। আমাদের টাইমে সবচেয়ে মেধাহীন ভালসুন আছে ওই প্রিন্স, উই হয়েছে একটা দলের নেতা। সরি প্রিন্স ভাই, কইতেই হলে উপায় নাই। ভোট তো পাইবেন আড়াই খান সারা দেশে, তাও দাবি করেছেন সেপ্টেম্বরে নির্বাচন দেওয়া লাগবে। হ্যাঁ, মিজাজটা খারাপ যা হয় না এগুলো দেখলে। যাই হোক, পরে বুঝবেন উই ক্যাঙ্কা ভালসুন। একটা সিম্পল ট্রিক শিখে দিই সবাই। কেমিস্ট্রিতে অ্যাসিড নাকি ক্ষার এটা বুঝার জন্য একটা টেস্ট আছে, লিটমাস টেস্ট কয় ওটাকে। কোন রাজনৈতিক প্রশ্নেও বাংলাদেশে একটা লিটমাস টেস্ট আছে, বুঝছাও? সিপিবি কোন লাইন না এটা দেখবেন, ওটাই ইন্ডিয়ান লাইন, বুঝেছ? মানে সিপিবি মানে ইন্ডিয়া, ওটাই ইন্ডিয়ান পলিটিক্স। সিপিবি যদি বলে আঙ্গুর ফল মিষ্টি, তাহলে বুঝবেন ইন্ডিয়া চাইতেছে আপনি আঙ্গুর ফল খান। ওইটা হলে আঙ্গুর খেতে দূর কি বাদ, সরে আকারের ধারে কাছে যাবেন না, মনে করবেন সেটা আরাম। উই সিপিবি যদি বলে প্রফেসর ইউনূস মেলাদিন থাকুক, আপনি চোখ বন্ধ করে প্রফেসর ইউনূসের উৎখাতের লড়াইয়ে নামবেন, শুরু করবেন। উই যদি বলে বাংলাদেশের পুলিশ খারাপ, আপনি সাথে সাথে পুলিশের পাশে দাঁড়াবেন। উই যদি বলে বাংলাদেশের পুলিশ ভালো, তাহলে সাথে সাথে পুলিশের উল্টার কথা কইবেন। তার মানে উই যা কবে তার উল্টা দিকে দাঁড়াবেন। যাই হোক, এমনকি তারেক রহমান কইছেন বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাজ না। যাই হোক, এত কিছু থেকে তো আমরা বিভ্রান্ত। প্রেসিডেন্সির সরকারকে আসলে বন্দর বিদেশিদের হাতে তুলে দিতেছে, আসেন বুঝে নি একটু। না, একেবারেই না। উনারা একটা কন্টেইনার টার্মিনাল দেওয়ার আলাপ করেছেন। বন্দর আর কন্টেইনার টার্মিনাল দুইটা ভিন্ন বিষয়। বন্দর ব্যবস্থাপনার একটা অতি ক্ষুদ্র অংশ কন্টেইনার টার্মিনাল। পায়ের মোজাকে কি শেরওয়ানি বলা যায়? যায় না, কিন্তু মোজা তো পোশাকের অংশ, তাই না? খুবই ক্ষুদ্র অংশ, তাও আমরা পুরো বিষয়টা বুঝে নিই পরিষ্কারভাবে। কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনা এবং বন্দর ব্যবস্থাপনা এই দুইটা আসলে কি? এই যে রাজনৈতিক দল, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বন্দর কন্টেইনার টার্মিনাল সব সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করতেছে। এরা পাবলিককে বুঝাচ্ছে যে এই দুইটা আসলে এক, কিন্তু প্রকৃতপক্ষে এদের কার্যক্রম, দায়িত্বের পরিসর সম্পূর্ণ আলাদা। বন্দর একটা বৃহত্তর জটিল ব্যবস্থা, সেখানে কন্টেইনার টার্মিনাল হলো একটা ক্ষুদ্রাংশ, অতি ক্ষুদ্র অংশ। বন্দর ব্যবস্থাপনা আসলে কি? বন্দর হইলে একটা সামুদ্রিক বা নদী তীরবর্তী স্থাপনা। এখানে কি হয়? 1 নাম্বার, জাহাজ থেকে পণ্য ওঠানামা করে। 2 নাম্বার, এখানে সংরক্ষণ করা হয়। 3 নাম্বার, এখানে শুল্ক নিষ্পত্তি করা হয়।
4 নাম্বার, পরিবহন সংক্রান্ত সমস্ত কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে আছে নিরাপত্তা, এর মধ্যে আছে ড্রেজিং, মেলা কিছু। বন্দর ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো সম্পূর্ণ বন্দরের সমন্বিত উন্নয়ন, নিরাপত্তা, পরিবেশগত ভারসাম্য এবং অর্থনৈতিক কার্যকারিতা নিশ্চিত করা। তো বন্দরের আওতায় কি কি থাকে বুঝে নেই। বিভিন্ন ধরনের টার্মিনাল থাকে। যে টার্মিনাল দেওয়ার কথা হচ্ছে, টার্মিনাল ওভার একরকম না, কিন্তু মেলা ধরনের টার্মিনাল আছে। কি কি টার্মিনাল? 1 নাম্বার কন্টেনার টার্মিনাল। এই কন্টেনার টার্মিনাল দেওয়ার আলাপটা হইতেছে। তো কন্টেনার টার্মিনালে কি হয়? যেখানে কন্টেনারে আনা পণ্য বা কন্টেনারে পাঠানো পণ্য ওঠানো নামানো হয়, এই যে এগুলোর কন্টেনার বলে। কি কি আনা নেওয়া হয় এই কন্টেনারে আমরা পরে দেখব। এরপরে আছে বাল্ক কার্গো টার্মিনাল। বাল্ক কার্গো টার্মিনাল 2 রকম হতে পারে। ড্রাই বাল্ক মানে শুকনা, মানে যেটাতে কয়লা আসে, খাদ্যশস্য আসে, সার, এগুলো শুকনা পণ্য আসে। আর লিকুইড বাল্ক টার্মিনাল, যেখানে তেল, গ্যাস, রাসায়নিক পদার্থ, এই সমস্ত তরল পণ্য আসে। 3 নাম্বার হইতেছে ব্রেক বাল্ক টার্মিনাল। ব্রেক বাল্ক, আগে কিন্তু বাল্ক টার্মিনাল দেখেছিলাম, মানে যে সমস্ত পণ্য কন্টেনারে যায় না, আলাদা করে প্যাকেট করা থাকে। যেমন ধরেন যন্ত্রাংশ, গাড়ি, ব্যাগে রাখা চাল ডাল, এগুলোর জন্য। 4 নাম্বার কি কি থাকে? রোরো টার্মিনাল। রো এটাকে মানে এটা ছোট করা হয়েছে, রোল অন রোল অফ, মানে চাক্কা দিয়ে উঠে চাক্কা দিয়ে নামে, বুঝছো? গাড়ি, ট্রাক, বাস, এগুলো রোরো টার্মিনাল দিয়ে ওঠা নামা করে, নিজে থেকেই জাহাজে উঠতে পারে। এটাতে ক্রেন লাগে না। তো চট্টগ্রাম বন্দরে যে গাড়ি আসে না, আপনি দেখেছেন না, গাড়ি কিনতে যান, চট্টগ্রাম গাড়ি রাখা থাকে সারি সারি, ওইগুলো রোরো টার্মিনালে আসে। আরিসা ফেরিঘাটে যে ফেরি ছিল, ওইগুলোকে রোরো ফেরি বলা হয়তো, মনে আছে না যেই ফেরিগুলা। 5 নাম্বার প্যাসেঞ্জার বা ফেরি টার্মিনাল, যেখান থেকে প্যাসেঞ্জার উঠে, যাত্রী উঠে, যাত্রীবাহী জাহাজ, ফেরি, এগুলো চলাচলের জন্য। বা এই যে ক্রুজ শিপ আসে, এগুলো, এটা আমাদের ক্রুজ শিপ নাই দেশে, কিন্তু এটার জন্য যে টার্মিনাল, সেটা ওই বন্দরের একটা পার্ট। 6 নাম্বার হইতেছে মাল্টিপারপাস টার্মিনাল, মানে যেখানে একাধিক ধরনের কার্গো হ্যান্ডেল করা হয়। যেমন কন্টেনার হ্যান্ডেল করা হয়, ব্রেক বাল্ক হ্যান্ডেল করা হয়, বাল্ক হ্যান্ডেল করা হয়। আচ্ছা, ব্রেক বাল্ক পণ্য কি? এটা তো কইছি, তাই না? আবার একটু শুনি, এটা মেলা বড় ইন্টারেস্টিং একটা টপিক, তো ইন্টারেস্টিং একটা টার্মিনোলজি, তো নতুন নতুন টার্ম কলেজে শিখছেন, আমরা এখন থেকে সার দেখবেন, বুঝছাও? তাহলে ব্রেক বাল্ক পণ্যটা কি? ব্রেক বাল্ক বলতে এমন ধরনের পণ্য বোঝায় যেগুলো কন্টেনার বা বাল্ক আকারে পরিবহন করা যায় না, মানে বরং আলাদা আলাদা ইউনিটে খোলামেলা অবস্থায় জাহাজে তোলা এবং খালাস করা হয়। যেমন ধরেন বড় যন্ত্রাংশ, আগে কইছি না, জেনারেটর, টারবাইন, নির্মাণ সামগ্রী, যেমন ধরেন স্টিল, বিম, পাইপ, ইগলা। তারপরে ধরেন কাঠের গুঁড়িও আসে, ব্যারেল আসে, ব্যাগ বা বাক্সে থাকে এরকম মাল, এগুলোকে ব্রেক বাল্ক বলা হয়। ব্রেক বাল্ক এই শব্দটার একটা চমৎকার অর্থ আছে। বাল্ক মানে একত্রিত মালকে ভেঙ্গা ব্রেক করা আর কি। বাল্ক পণ্যকে ভেঙ্গা ব্রেক করা, সেজন্য ব্রেক বাল্ক। আলাদা আলাদা ইউনিট বহন করা লাগে। আগে সব পণ্য কিন্তু এমনভাবে আলাদা আলাদা জাহাজে ওঠানো হইতো, ঝোলার মধ্যে তুলে, একটা জালের মধ্যে তুলে ওঠানো হইতো, হাতে ক্রেন দিয়া নেট ব্যবহার করে তোলা হইতো। কন্টেনার ব্যবস্থার আগে এটা ছিল সবচেয়ে প্রচলিত পদ্ধতি। সংক্ষেপে বললে ব্রেক বাল্ক পণ্য হইতেছে আলাদাভাবে বহনযোগ্য এবং ভারী মাল, যেগুলো কন্টেনারের মধ্যে ঢুকানো যায় না এবং বাল্ক আকারেও যায় না আর কি, বরং একক ইউনিট হিসেবে জাহাজে ওঠানো এবং খালাস করা হয়। বন্দরে একটা অংশ, ছোট্ট অংশ টার্মিনাল, সেই ছোট্ট অংশে 6 ধরনের টার্মিনাল থাকে, তার মধ্যে 1 ধরনের টার্মিনাল দেওয়ার কথাবার্তা হইতেছে। এইটা হইতেছে কন্টেনার টার্মিনাল। তাই কন্টেনার টার্মিনাল দিয়ে কি কি পণ্য আনা নেওয়া হয়, যেটা জানা থাকাটা বিশেষভাবে জরুরি। তাহলে আপনি বুঝতে পারবেন যে বন্দর আর টার্মিনাল নিয়ে কোন সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গলজনক, আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন। এই যে স্ট্যান্ডার্ডাইজ কন্টেনার, এই যে একই মাপের সব কন্টেনার, বুঝছেন? এখানে মোড়ানো পণ্য ওঠানামা করে, যা জাহাজে বা ট্রেনে বা ট্রাকে সহজে স্থানান্তর করা যায়। কন্টেনার শুদ্ধ চলে যায় কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায়। যেমন কি কি থাকে? যেমন ইলেকট্রনিক্স, মোবাইল, টিভি, গৃহস্থালী যন্ত্রপাতি, শিল্প যন্ত্রপাতি, কার, যন্ত্রাংশ, ইন্ডাস্ট্রিয়াল মেশিন, প্রক্রিয়াজাত খাদ্য, প্যাকেটজাত খাবার, বোতলজাত পানীয়, রপ্তানিমুখী গার্মেন্টস, তারপরে শিল্প ব্যবহৃত যেগুলো নিরাপদ রাসায়নিক, যেটা লিকুইড কার্গোতে দেওয়ার দরকার নাই, কাঁচামাল, যেমন স্টিল, প্লাস্টিকের গুঁড়া, টেক্সটাইলের রোল, তারপরে হিমায়িত পণ্য, মানে যেগুলো ফ্রিজে করে আসে, শীতল কন্টেনারে যেমন মাছ আসে, মাংস আসে, ফল আসে, তারপরে ভ্যাকসিন আসে, ওষুধ আসে, ওষুধের কাঁচামাল আসে। এই ধরনের নিয়ন্ত্রিত তাপমাত্রায় রাখতে হয় এরকম কিছু জিনিস এই কন্টেনার টার্মিনাল দিয়ে আসে। এই নিয়ন্ত্রিত তাপমাত্রায় থাকা পণ্য দ্রুত খালাস করতে হয়, কারণ এখানে পণ্য দ্রুত খালাস না করলে এটা পচে যাবে, খুব ক্রুশিয়াল এটা। কন্টেনার টার্মিনাল হলো বন্দরের একটা বিশেষায়িত অংশ, যেখানে শুধুমাত্র এই যে স্ট্যান্ডার্ডাইজ কন্টেনার, এটা বললাম, এটা ওঠানামা, সংরক্ষণ এবং বিতরণের কাজ হয়। 3টা কাজ হয় মাত্র, ওঠানামা, সংরক্ষণ এবং বিতরণ। এর মূল লক্ষ্য হলো দ্রুত দক্ষতার সাথে কন্টেনার হ্যান্ডলিং করা, নামানো উঠানো, চালান করে দেওয়া। এর প্রধান কাজগুলো কি? জাহাজ থেকে কন্টেনার খালাস এবং তোলার ব্যবস্থা, ট্রেনের অপারেশন। 2 নাম্বার কন্টেনার ইয়ার্ডে স্ট্যাকিং বা ট্রাকে লোড করা। 3 নাম্বার ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম, যেমন টার্মিনালের অপারেটিং সিস্টেম, কোনটা আসলো, কোনটা ঢুকলো, কোনটা আমি নামাইলাম, কোনটা পাঠিয়ে দিলাম, এই সমস্ত। 4 নাম্বার হচ্ছে শিপিং কোম্পানির সাথে সময়সূচি সমন্বয় করা। এই মাত্র কয়েকটা কাজ, বুঝছেন? এতে কিন্তু কন্টেনার টার্মিনালকে খুব জরুরি বিষয় একটা অর্জন করতে হয়। কি সেটা? কন্টেনার টার্মিনালে দ্রুত লজিস্টিক্সের একটা বিশেষ গুরুত্ব আছে। দ্রুত লজিস্টিক্সটা কি? এটা অন্যান্য টার্মিনাল থেকে আলাদা। কারণগুলো হইতেছে দ্রুত লজিস্টিক্স মানে তাড়াতাড়ি করে ব্যয় করতে হবে এটা জিনিস। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ এটা গ্লোবাল সাপ্লাই চেইনের কেন্দ্রবিন্দু এই কন্টেনার টার্মিনাল, আন্তর্জাতিক বাণিজ্যের মূল হাব এটা। এখানে শিপিং লাইন, মাল্টিন্যাশনাল কোম্পানি, রেলওয়ে, ট্র্যাকিং সার্ভিসের সমন্বয়ে একটা জটিল নেটওয়ার্ক কাজ করে। যেমন ধরেন বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপের একটা কারখানায় কাঁচামাল পৌঁছাইতে সমুদ্র তো লাগবেই, রেল লাগবে, ট্রাক লাগবে, সব মোডে দ্রুত স্থানান্তর জরুরি। সামান্য বিলম্বে পুরো প্রোডাকশন লাইন থেমে যেতে পারে। 2 নাম্বার এখানে বড় বড় জাহাজ আসে এবং এখানে অপারেশনাল খরচ আছে। আধুনিক কন্টেনার জাহাজগুলা অনেক বড়, এইটাকে 20,000 কন্টেনার ইউনিট বলা হয়। 20,000 জাহাজগুলো 20,000 কন্টেনার ইউনিট, মানে 20,000 কন্টেনার একটা জাহাজে থাকে। তার মানে বিশাল জাহাজ। এই ধরনের জাহাজ যদি দাঁড়ায়ও থাকে, তাহলে ঘন্টা প্রতি $10,000 থেকে $15,000 খরচা হয়। একদিন যদি দেরি হয় মাল লোড করতে, তাহলে $2,40,000 বেশি টাকা গুনতে হবে। এইটা পুরো চার্জ গিয়ে কোথায় পড়বে বলেন? কোথায় পড়বে? আপনার আমার উপরে, কারণ যে পণ্য আনা হইতেছে সেই পণ্য বেচে তো টাকাটা তোলা হবে, তাই না? তো এটা তো কেউ নিজের পকেট থেকে দিয়ে দেবে না। এখন ভাবেন তো, যদি 2 দিন দেরি হয় মাল আনলোড করতে, তাহলে কত হবে চিন্তা করেন।
শুধু কি আমদানি, রপ্তানির সময় যদি লোড করতে সময় লাগে তাহলে তো রপ্তানিতে লাভের গড় পিঁপড়ে খেয়ে নেবে, জাহাজ দাঁড়ায় থাকবে, টাকা গুনতে হবে আমাদের গার্মেন্টসের মালিকদেরকে। তাহলে করণীয়টা কি? যেহেতু কন্টেনারের আকার একই রকম এবং হ্যান্ডেলিং প্রোটোকল এটা স্ট্যান্ডার্ড, সেই জন্য এটা অটোমেশন করা যায়। এখানে যন্ত্রের মাধ্যমে দ্রুত প্রসেসিং সম্ভব। একদম যন্ত্র একদম এআই দিয়ে দেবেন, যন্ত্র কাটাকাট নামে ফেলবে। প্রত্যেকদিন হাজারো কন্টেনার হ্যান্ডেল করতে গেলে স্বয়ংক্রিয় ক্রেন লাগবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক প্ল্যানিং সফটওয়্যার লাগবে এবং রোবোটিক সিস্টেম লাগবে। এটা আমাদের নাই, একেবারেই নাই। এই জন্যই আমাদের মালপত্র নামাইতে এবং উঠাইতে প্রচুর সময় লাগে। আর ধরেন টাইম সেন্সিটিভ কার্গো, যেমন ধরেন আমি বললাম যে মাছ, মাংস, ফল, ভ্যাকসিন, ওষুধ, এই সমস্ত পণ্য দ্রুত ট্রানজিট চায় না তো পছন্দ শুরু হয়ে যায়। তারপর ধরেন ইভেন ইলেকট্রনিক্স, ফ্যাশন পণ্য, স্মার্টফোন, ফ্যাশন গার্মেন্টসের মডেল দ্রুত পরিবর্তন হয়ে যায় না। আমার এখানে যদি 1 মাস দাঁড়ায় থাকে তাহলে 1 মাসে তো মডেলই চেঞ্জ হয়ে যাবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তো মডেল শিল্পে একটা টার্ম আছে জাস্ট ইন টাইম, যে আইটি বলে, মানে ঠিক যখন দরকার তখনই আপনি জিনিসটা পেলেন, আপনার কাঁচামাল পেলেন। ধরেন আপনি বিরিয়ানি খাবেন মাসের 31 তারিখ, তো আপনি কি মাসের 1 তারিখে মাল সামান কিনে রাখবেন? তা তো রাখবেন না, আপনি 31 তারিখ সকালবেলা মাল কিনবেন অথবা আগের দিন কিনবেন, বড় জোর, তাই না? ফ্রেশ থাকলো জিনিসপত্র। সব কারখানাতে এই পদ্ধতিতে পণ্য আনা হয়। ধরেন গার্মেন্টসে কাপড় লাগে, বোতাম লাগে, সুতা লাগে, কত কিছু লাগে, আরো নানা জিনিস লাগে। তো এই সমস্ত জিনিস আলাদা আলাদা জায়গা থেকে আসে তো, তাই না? তো যেদিন আমি প্রোডাকশন করবো ঠিক তার আগের দিন যদি সব আইসা হাজির হয় তাহলে আমার স্টোরেজের স্পেস কম লাগে, তো টাকাও কম লাগে, কারণ আমি যাই কিনি না কেন সেটা ব্যাংক লোন দিয়ে কিনি। আমার এটা যদি ব্যাংক লোন দিয়ে কিনলাম, আমার এটা প্রোডাকশনে গেল না, স্টোরে পৌঁছতেছে, তাহলে তো আমাকে এই কাঁচামাল থেকে ফিনিশ পণ্য বানাইতে যত বেশি টাইম লাগবে আমার কাঁচামালের দাম বাড়তে থাকবে, কারণ ব্যাংকের ইন্টারেস্ট যুক্ত হতে থাকবে। প্রত্যেকদিন ব্যাংকের ইন্টারেস্ট যুক্ত হবে আমার স্টোরেজে, আমার কাঁচামালের উপরে ব্যাংকের ইন্টারেস্ট জমতে আমি যত কম দামে কিনি না কেন দাম বেড়ে যাবে। অন্য টার্মিনালের সাথে একটা পার্থক্য কি? যেমন ধরেন যে এই যে ব্রেক বাল্ক টার্মিনাল বললাম বা ড্রাই টার্মিনাল বললাম, শুষ্ক পণ্য টার্মিনাল বললাম, এটা ধরনের চাল, সিমেন্ট, কয়লা, এগুলো লোড আনলোডে ম্যানুয়াল লেবার, সাধারণ যন্ত্রপাতি ব্যবহার করলেই যথেষ্ট, কারণ এখানে এটা জরুরি না। যেমন চাল যদি 1 সপ্তাহ দেরিতেও পৌঁছায় বাজারে, তাৎক্ষণিক তো কোনো প্রভাব পড়বে না। কয়লা যদি আমার কারখানায় পৌঁছায় 1 মাস পরে, অসুবিধা নাই। কিন্তু ওইখানে কন্টেনার টার্মিনালে সমস্যা। কন্টেনার টার্মিনালে যদি সামান্য বিলম্ব হয় তাহলে গোটা পৃথিবীর, এক বাংলাদেশে না, গোটা পৃথিবীর সাপ্লাই চেইনে ধাক্কা দিতে। এখানে ধরো আমাদের এই যে কন্টেনার টার্মিনাল, এখানে গার্মেন্টস রপ্তানি হয় 90%, বিদেশে বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডের। এটা অর্ডার যদি সময়মতো পূরণ করতে 48 থেকে 72 ঘন্টার মধ্যে কন্টেনার শিপমেন্ট করে পাঠিয়ে দিতে হবে। এর সাথে যদি দেরি হয় তাহলে শেষ, আপনার অর্ডারই ক্যান্সেল করে দিবেন। বন্দরে জ্যাম হইলে ইউরোপ আমেরিকা পণ্য পৌঁছাতে 15 থেকে 20 দিন লাগে, এবং এইটা আমাদের যে সমস্ত প্রতিযোগী দেশ ভিয়েতনাম, ভারতের অনেক বেশি। দেখেন চট্টগ্রাম বন্দরে 24,000 কন্টেনার নিয়ে জাহাজ ভাসতেছে, 17টা জাহাজ। চিন্তা করছেন, মাল খালাস করতে পারতেছে না। ওই জাহাজের প্রত্যেক ঘন্টায় কত টাকা? $10,000 থেকে $15,000 খরচা, এক্সট্রা খরচা। এই টাকাটা কার কাছে যাবে? এটা গার্মেন্টস মালিক বা ওই যা মাল আনছে তার পকেট থেকে যাবে। দেখেন বর্ষা বিপ্লবের টাইমে 5 দিন পণ্য নামছে, কিন্তু কাস্টমসের জটিলতায় পণ্যটা বাড়াইতে পারেনি। 1100 কোটি টাকা মারা গেছে, পানিতে পড়ে গেছে। মানে একদিন যদি দেরি হয় পণ্য নামাইতে তাহলে প্রায় 200 কোটি টাকা পানিতে পড়ে যায়। দেখেছেন? তার মানে যদি একদিন আগে খালাস করতে পারেন পণ্য, তাহলে আপনি 200 কোটি টাকা বেশি আয় করলেন, তো উল্টা দিকে। তো আসলে বাংলাদেশের কন্টেনারের যে টার্মিনাল, এটা আসলে কেমন দক্ষ? প্রথম কথা হচ্ছে যে যা ইকুইপমেন্ট আছে না, সব মহাপুরানা। ওইগুলো বেজা কটকটি খাওয়া ছাড়া কোনো উপায় নাই। এগুলোকে বিজনেসের ভাষায় বলে ফুললি ডেপ্রিসিয়েটেড। মানে ধরেন আপনি একটা শার্ট কিনলেন, কয়দিন পরবেন, কয়দিন টিকবে সেই শার্ট, সেটার উপরে, তাই না? ধরেন 1 বছর 2 বছর, ধরেন 10 বছরই টিকলো, তাই না? যেটাই হোক, এটা হইতেছে সেই শার্টের আয়ু। ধরেন এই শার্টের আয়ু 10 বছর। এইরকম সব যন্ত্রের আয়ু আছে, ঠিক করা থাকে। এই আয়ুর কাল পার হয়ে গেলে তারে বলে ফুললি ডেপ্রিসিয়েটেড, মানে এটা কটকটি খাওয়ার যোগ্য। এটা নিয়ে আর কাজ করা উচিত না। আমাদের যা ইকুইপমেন্ট প্রত্যেকটা ফুললি ডেপ্রিসিয়েটেড, প্রত্যেকটা কটকটি খাওয়ার যোগ্য। অনেক আগে এটা পার হয়ে গেছে আয়ু। এইরকম ইকুইপমেন্টে চলতেছে নিউ মেরিন কন্টেনার টার্মিনাল। সারা দুনিয়ায় 405টা বন্দর আছে। বাংলাদেশের অবস্থান কত জানেন? 337তম। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন টিম। এর মধ্য দিয়ে শুরু হলো জুলাই গণহত্যার বিচার। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম 1 জুন দুপুরে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন। শেখ হাসিনা ছাড়াও এ মামলায় অপর 2 আসামি হলেন আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জুলাই আগস্ট জুড়ে সারা দেশে সংগঠিত গণহত্যার বিষয়ে গত 12 মে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে তদন্ত সংস্থা। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে ট্রাইব্যুনালে 5টি অভিযোগ আনা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক অভিযোগপত্র 135 পৃষ্ঠার এবং অভিযোগ প্রমাণে বিভিন্ন তথ্য উপাত্ত, দালিলিক প্রমাণ সহ ভিডিও অডিও কলের বিস্তারিত উল্লেখ করে মোট 8747 পৃষ্ঠার অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। সাক্ষী করা হয়েছে 81 জনকে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এর আগে গত 12 মে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেছিলেন, জুলাই আগস্টের আন্দোলনে নির্বিচারে 1400-র বেশি মানুষ হত্যার দায় শেখ হাসিনার। 3 আসামির বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা ও উস্কানি সহ 5 অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
চিফ প্রসিকিউটর আরও বলেন, এ বিচার কোনো অতীতের প্রতিশোধ নয়, বরং ভবিষ্যতের জন্য একটি প্রতিজ্ঞা যে ভবিষ্যতে মানবতা বিরোধী অপরাধ থাকবে না। এদিকে গত বছরের বিপ্লবে আন্দোলনকারীদের দমাতে ব্যাপক ভিত্তিক ও পদ্ধতিগতভাবে হামলা চালানো হয়, এমনকি হেলিকপ্টার থেকেও গুলি করা হয় আন্দোলনকারীদের উপর। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, তারা বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হবে। তিনি আরও বলেন, বিচার এমনভাবে করা হবে কেউ যেন মান নিয়ে প্রশ্ন তুলতে না পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সফল ব্যবসায়ী, একজন সফল উদ্যোক্তা, বিশ্বজুড়ে এগুলোর সুনাম আছে, পুরান কথায় যায় না। তবে সম্প্রতি তিনি একটা নতুন ব্যবসা শুরু করছেন, আর ব্যবসাটার নাম হচ্ছে কলা ব্যবসা। গ্রামীণ কলা ব্যবসা ওইরকম কোনো ব্যবসা না, অথবা গ্রামীণ ব্যাংকের আন্ডারে কলা ব্যবসা ওইটাও কোনো ব্যবসা না, ওইরকম না। ব্যবসাটা ভিন্ন, যেই কলা সবাই দেখার সুযোগ নাই, তবে অনেকে চোখ বন্ধ করলে দেখতে পাচ্ছেন, একটা অদৃশ্য গায়েবী কলা। কলাটার নাম হচ্ছে সংস্কার কলা। আমাদের বিএনপি নেতাদের ধৈর্য কোন লেভেলে চ্যুতি ঘটছে নিশ্চয়ই বুঝতে পারছেন। ফুমাইরা উড়াই দেওয়া, পেশাব করে উড়াই দেওয়া এনসিপির বক্তব্যগুলা, আর ডক্টর মোহাম্মদ ইউনূসও তিনিও বিএনপিকে নিয়ে এমন লেভেলেই আসলে গুতামেরা আসছেন যে বিএনপির জায়গা থেকে বিএনপি সর্বোচ্চ ভদ্র লেভেলে যে সকল কথাগুলো বলা যায় ওইগুলা দিয়ে এই সম্ভবত ওনাকে কাউন্টার করছেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে সমস্যা কি? ডক্টর ইউনূসে বিএনপি বলতেছে আপনি মানে রিজনেবল ইস্যু দেখান যে হ্যাঁ এই কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা যাবে না। ওনার কাছে কি কারণ আছে? বিএনপির বক্তব্য, অন্তর্বর্তী সরকারের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নিয়ে সংস্কারের নামে কেবল কলা দেখাচ্ছেন। তার মানে এই কলার নাম কি? সংস্কার কলা। তবে এটা কালার কেমন, সাইজ কেমন, খাইতে কেমন মিষ্টি, অদৃশ্য কলা খাওয়া যাবে না, তারপরেও কোন কলার টেস্ট আমরা ভাববো সেটাও একটা ইস্যু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে যার বক্তব্যে মোটামুটি সরকার ইফেক্টেড হচ্ছেন, এবং ডক্টর ইউনূসের যারা ন্যারেটিভ প্রস্তুতকারক আছেন তাদের সবার টার্গেট কিন্তু এই সালাউদ্দিন আহমেদই। নির্বাচন নিয়ে যখন নানান আলোচনা দেশে বিদেশে ঘটছে, ঠিক এই সময়ের মধ্যে সালাউদ্দিন আহমেদ বলছেন, সংস্কারের এই নাটক কতবার উদ্বোধন করবেন? প্রথম দফায় উদ্বোধন, তারপর দ্বিতীয় দফায় আবার, এখন তৃতীয় দফায় আরেকটা উদ্বোধন। এটি আসলে সংস্কারের নামে কলা দেখানো ছাড়া আর কিছু না। প্রধান উপদেষ্টা 2রা জুন মানে আগামীকালকে আরেক দফা সংলাপের আহ্বান জানিয়েছেন। তো তিনি বলছেন, আমরা আগেই বলছি যা আলোচনা হয়েছে সব একত্র করে জাতির সামনে উপস্থাপন করেন, কিন্তু আপনারা শুধু আনুষ্ঠানিকতা করছেন, সংলাপে ডাকছেন, কাজের কাজ কিছুই হচ্ছে না। 2 জুন আবার নতুন করে আলোচনার কি প্রয়োজন? তার বক্তব্য হচ্ছে, সংস্কারের চেয়েও বড় অগ্রাধিকার হওয়া উচিত মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা। ফ্যাসিস্টদের বিচারের দাবি এখন সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের আগের প্রতিশ্রুতি থেকে তারা সরে এসেছে। আপনারা বলছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এখন আবার পিছু হটলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। খেয়াল থাকার কথা, শেখ হাসিনা সরকার পতনের পর যখন ডক্টর ইউনূস এবং তার সরকার শপথ গ্রহণ করলেন, তখন সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছিলেন। তিনি বলছিলেন যে 18 মাসের মধ্যেই নির্বাচন হবে। সরকারও তখন 18 মাসের কথাই বলছিলেন। এরপর ধাপে ধাপে সংস্কারকে ছোট সংস্কার, বড় সংস্কার, প্যাকেজ, বিএনপির বক্তব্য এগুলো প্যাকেজ, এগুলো হচ্ছে এক ধরনের ধোঁয়াশা ক্রিয়েট করা। বিএনপি মনে করছে এখানে টোটালি এনসিপি নামক ডক্টর ইউনূসের আশীর্বাদ পুষ্ট যে দলটি, সেই দলটিকেই সময়, তারপর হচ্ছে বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন অ্যাক্টিভিটিজের মাধ্যমে জনসমর্থন কিছুটা হলেও হারাচ্ছে। বিএনপির দাবি তারা মিডিয়া ট্রায়ালেরও শিকার হচ্ছেন। এগুলো করে বিএনপির বিরুদ্ধে একটা গণমত তৈরিরও সুযোগ দিচ্ছেন এই অন্তর্বর্তী সরকার। আসলে সংস্কার বলতে এখানে কোনো কিছু হচ্ছে না, যেটা হচ্ছে এটা একটা অদৃশ্য কলা। এই কলা দেখানো বন্ধ করতে বলেছে বিএনপি। গতকালের একটা টক শোতে একজন রাজনৈতিক নেতার একটা মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে দারুণ কিউরিয়াস ডিবেট শুরু হয়েছে। আমি প্রায় বলি যে ঝগড়াঝাটি না হয়ে গেলে, বা খানিকটা ঝগড়াঝাটি মাঝে মাঝে হতেও পারে, মানে ঝগড়াঝাটি না হয়ে গেলে ডিবেট আমাদের জন্য খুব হেলদি। এগুলোর মাধ্যমে আসলে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা আসলে ধীরে ধীরে ঢুকবো। মানে কারো কাছে তর্ক বিতর্ক দেখলেই ভালো লাগে না। আমি মনে করি এটা ভুল। এটা আমরা দীর্ঘদিন স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় থাকার কুফল। আমরা তর্ক করব, বিতর্ক করব, ইভেন মাঝে মাঝে ঝগড়াও করব। যাই হোক, গতকাল ঘটনাচক্রে এই শোটাতে আমি, গত পরশু আসলে এই শোটাতে আমিও একজন আলোচক হিসেবে ছিলাম। ঠিকানায় খালেদ মহিউদ্দিন শোতে আমার সাথে ছিলেন এবি পার্টির প্রেসিডেন্ট জনাব মুজিবুর রহমান মঞ্জু। আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, খানিকটা ডিবেটও করেছি, কিন্তু মঞ্জু ভাই সেখানে একটা তথ্য দিয়েছেন, যে তথ্যটাই এই ডিবেটের সূত্র, এবং অনেকে রেসপন্ড করছেন, অনেকে বলছেন তারা এটা জানেন, কেউ কেউ প্রতিবাদ করেছেন। যাই হোক, মঞ্জু ভাই যেটা বলেছেন আমি সহজে বলি, সেটা সহজ করে তিনি বলেছেন, জামায়াত এবং এনসিপি উভয়ে বিএনপির সাথে আলোচনা করে আসন ভাগাভাগির চেষ্টা করেছিল, এবং সেই চেষ্টা এখনও পর্যন্ত সফল হয়নি বলেই, তারা সফল হতে পারেননি বলেই
তারা এখন নির্বাচন নিয়ে যে একটা অনিশ্চয়তা সৃষ্টির চেষ্টা তাদের দিক থেকে সেটা তারা করছেন। কথাটাকে আমরা উল্টোভাবে যদি বলি, তার মানে হচ্ছে এই ধরনের একটা আসন সমঝোতা যদি হয়ে যায় তাহলে তারা নির্বাচন থেকে তাদের ব্যারিয়ার তুলে নেবেন। যদিও তারা সবাই বলেন আমরা কেউ নির্বাচনের বিপক্ষে না, আমরা নির্বাচন চাই, কিন্তু তার আগে এটা হতে হবে। আমাদের একটা কথা মনে রাখতে হবে, মুখের কথাই যদি সবারটা মেনে নিতে হয় তাহলে সারা পৃথিবীতে কোনো পলিটিক্যাল কমেন্ট্রি থাকে না, তাই না? উনি তো এটা বলেছেন, সুতরাং আমরা তার উপরে বিশ্বাস এনে মেনে নেব। শেখ হাসিনা বলছেন এটা, সো এটাই বিশ্বাস করে নেওয়া দরকার ছিল। উত্তর হচ্ছে না, রাজনীতিতে রেটারিক্স থাকে, ওর মধ্য থেকে খবর বের করে দিতে হয়। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এনসিপি নির্বাচন ডিসেম্বর জানুয়ারির মধ্যে যে ধরনের বিএনপির এক্সপেকটেশন আছে সেটা হতে দিতে চায় না। অ্যাজ মাচ অ্যাজ পসিবল তারা পেছাতে চায়, মানে জুন তো বটেই, পারলে আমার কাছে মনে হয় আরও। জামায়াতও তার অবস্থান মাঝে মাঝেই এমন করছেন, তাতে বোঝা যায় যে তারাও চান নির্বাচনটা অন্তত পেছনে, মানে বিএনপির সাথে এই ডিসেম্বরের ক্ষেত্রে অ্যালাইন্ড নন। এখন মঞ্জু ভাইয়ের যে মন্তব্য আছে, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। এই আলাপটা আসলে দীর্ঘদিন থেকে পলিটিক্যাল স্ফিয়ারে আছে, মানে আমি কখনোই আসলে ওনার কাছে শুনেছি, তার কাছে শুনেছি দিয়ে গোপন খবর পেয়েছি। আমি জার্নালিজম করি না এখানে, ফলে কারো সূত্র থেকে পাওয়া কোনো কিছু আমি এক্সপোজ করি না। আমি নিজেও এই ধরনের কথা শুনেছি, কিন্তু এখন যেহেতু জনাব মঞ্জু এটা বলেছেন, এবং এটা নিয়ে অনেকেই, যেমন আমরা দেখলাম এনসিপির মুখ্য সংগঠকদের একজন জনাব হাসনাত আবদুল্লাহ একটা স্টেটাস দিয়ে এটার প্রতিবাদ করেছেন। একইভাবে অনেকে লেখার চেষ্টা করেছেন যে তারা এটা জানেন এবং সেটাই আসলে প্রধান কারণ। দ্যাটস ভেরি অ্যালার্মিং যদি এটা হয়, কারণ যদি সেটা প্রধান কারণ হয়ে থাকে তাহলে সাথে সাথে যে প্রশ্নটা আসবে, তখন আমি অনুষ্ঠানে থামিয়েই মঞ্জু ভাইকে এই প্রশ্নটা করেছিলাম, তাহলে এই যে সরকার যা যা করছেন, অ্যাপারেন্টলি মনে হয় নির্বাচনটা ডিসেম্বরে তারা রাখতে চাইছেন না, চাইছেন না, সেটা প্রধান উপদেষ্টার বক্তব্য খুবই ক্লিয়ার। তাহলে কি তারা এই জামায়াত এবং এনসিপির হয়ে এমন কিছু করছেন কিনা? যাই হোক, আমরা একটু এদিকে আসি। এখন প্রশ্নটা হচ্ছে জামায়াত, আমরা দুটোকে নিয়ে কথা বলবো, এনসিপিকে একটু বেশি গুরুত্ব দিয়ে বলবো সময় নিয়ে, কিন্তু জামায়াতের কথাটাকে একটু বলে নিতে চাই। জামায়াতকে এই ধরনের একটা সমঝোতা চাইতে পারে? আমার কাছে মনে হয় চাইতে পারে। মানে তাহলে প্রশ্ন আসবে, বাংলাদেশে তাহলে বিরোধী দল কি হবে? আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টিও কতদূর কি নির্বাচন করবে জানি না, তারা এখনো নিষিদ্ধ হয়নি, কিন্তু একটা চেষ্টা আছে এবং একটা বিশেষ উদ্দেশ্যে জাতীয় পার্টিতেও নিষিদ্ধ করার চেষ্টা হবে বলে আমি বিশ্বাস করি। কেন, আমি সেটা নিয়ে দ্রুতই কথা বলবো। তো যাই হোক, তাহলে বিরোধী দল কি হবে? এই হাইপোথিসিস তাহলে কেউ দিতে পারেন যে বিএনপি তো অলরেডি ডিক্লেয়ার করেছে তারা ক্ষমতায় আসলে একটা জাতীয় সরকার করবে, তাহলে এবার জাতীয় সরকারের মতো করে এবার ঠিক বিরোধী দল নেই, পার্লামেন্টে আগেই কাজটা হবে। বিএনপি বলছিল সরকার তৈরি হবে, তারপর তারা বিভিন্ন দল থেকে সংখ্যা কার কত হয়েছে সেটা না দেখেও তারা সরকারের অংশ করবেন। আমরা বুঝতে পারি যে তারা বিভিন্ন দল থেকে যারা অল্প সিটি পাবেন, তাও সেটা হয়তো বিএনপির সাথে সমঝোতা করে তাদেরকেও তারা মন্ত্রী করবেন, এরকম তাদের বক্তব্য অন্তত যেন তারেক রহমান একাধিকবার বলেছেন, বহুবার বলেছেন, তাই এটা এরকম মনে হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, যেটা জরুরি কথা, জামাত এইটার ক্ষেত্রে কি হতে পারে, জামাতকে কি করা দরকার? আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির স্বার্থে জামাতের নিজের উচিত একা নির্বাচন করা, এবং বিএনপির উচিত কোনোভাবে জামাতকে সাথে না নেওয়া। বিএনপি এবার তার এই লাক্সারি করা সম্ভব, কারণ এবার কোনো টাফ প্রতিদ্বন্দ্বিতা সে করছে না। আগে যেমন হতো হাড্ডাহাড্ডি লড়াই হতো আওয়ামী লীগের সাথে, তখন জামায়াতের প্রত্যেকটা সিটে যে পরিমাণ ভোট আছে সেটা খুবই ডিসাইডিং ফ্যাক্টর হয়ে আমাদের সামনে হাজির হতো। এবার আর সেটা নেই। জামায়াতের সাথে যদি জামায়াত ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন করে, বিএনপি যদি কোনো বেশ কিছু সিটে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দাঁড়িয়েও যায়, ভোট কাটাকাটি হলেও জামাতের সিটও এমন কিছু হবে না যে বিএনপির ভয় পাওয়ার আছে। কিন্তু এতে লাভ যেটা হবে সেটা হচ্ছে জামাতের অবস্থানটা কি, ভোটটা কি, কত পার্সেন্টেজ পপুলার ভোট আছে, কোন সিটে তার ভোট কেমন, তার সিট পাওয়ার সক্ষমতা কতটা আছে, এগুলো সবগুলো ভবিষ্যতের রাজনীতি বুঝতে বিএনপিকে এবং সারা দেশকেই সাহায্য করবে। জামাতকেও সাহায্য করার কথা, জামাত এটাই করার কথা ছিল, কিন্তু জামাতের একটা ভীতি আছে বলে আমি ধারণা করি। সেটা হচ্ছে এই, জামাত একটা ইলুশন তৈরি করার চেষ্টা করেছে যে তারা বিরাট দল হিসেবে হাজির হবে, তারা বহু সিট পাবে। আমি দেখেছি যারা পলিটিক্সের খোঁজ খবর রাখেন, বোঝার চেষ্টা করেন, এমন বহু মানুষও জামায়াত অনেক সিট পেয়ে যাবে, 50 সিটের তারও বেশি সিট, 60-70 সিট পেয়ে যাবে ধরনের আলাপ করেন। আমি একেবারেই মনে করি না। আমাদের সিট ভোটের পপুলার ভোটের পার্সেন্টেজ বাড়তে পারে, 2-3-4% আগের তুলনায় বাড়তে পারে, কিন্তু তাতে আসলে সিট হবে না, কারণ সিট হওয়ার জন্য যে পরিমাণ থ্রেশহোল্ড ক্রস করতে হয় সেটা তারা করতে পারবেন না। ফলে জামাত যদি দেখে তারা একক নির্বাচন করে তাদের, ধরলাম আমি মনে করি না জামাতের চেয়ে বেশি সিট পাবে, আমি নিজেও আসলে এটা আমার ধারণা, কারণ আমিও বা বাংলাদেশে বহুদিন নির্বাচন হয় না, আমরা জানি না জামাতের অবস্থা কি। আমি মনে করি না জামাত 15 সিটের বেশি পাবে, আরও যদি বাড়িয়েও ধরি 20 সিট পাবে। তো যে দলটার ব্যাপারে হাইপ তৈরি হয়েছে তারা এবার বিরাট কিছু করে ফেলবে, সেই দল 20 সিট পাওয়া কিন্তু তার পলিটিক্যাল ফিউচারের জন্য ক্ষতিকর। তার চেয়ে বিএনপির সাথে আসন সমঝোতা করে যদি 50টা সিট জিতে নিতে পারে তাদের জন্য ভালো, তারা ভাবতেই পারে এভাবে। আবার এনসিপির কথা এবার আসি। এনসিপি আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনীতি আসলে করতে হয় বিরোধী দলে থেকে। আমার কাছে কেন যেন মনে হয়, আমি যদি এনসিপির এই জায়গায় থাকতাম, এনসিপি এবার নির্বাচনে পার্টিসিপেট না করাই সবচেয়ে ভালো হতো। ইয়াস, আমি মনে করি মাত্র যদি জুনেও নির্বাচন হয়, 1.5 বছর, তাদের দল গঠিত হওয়ার 1.5 বছরের মধ্যে তারা একটা ইলেকশনে যাবেন এবং এই ইলেকশনে তারা
ভালো করার কোনো কারণ নেই। যদি জোড়াতালি দিতে যান, এখন তারা কী করবেন আমরা জানি না। যেমন ধরুন তাদের একটা কৌশল হতে পারে একটু ভালো করার জন্য আওয়ামী লীগের লোকজন যারা আছেন, আওয়ামী লীগ তো পার্টিসিপেট করছে না, তাদের কাউকে নেওয়া, বিশেষ জায়গায় আওয়ামী লীগের পকেট আছে সেখানে, অথবা বিএনপি যারা নমিনেশন তার দল থেকে পাননি তারা গিয়ে এনসিপিতে জয়েন করে নমিনেশন নিলেন। এই ক্ষেত্রে বিএনপির লোকজনকে নিতে আবার এনসিপির খুব বেশি টেনশন হওয়ার কথা না, সমালোচনাও খুব বেশি হবে না, আওয়ামী লীগের সমালোচনা হতে পারে। যদি এসব করেন তাহলে তাদের কিছু সিট পাওয়ার হয়তো সম্ভাবনা থাকে, কিন্তু এতে রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়। তারপরও তারা যদি নির্বাচন করতে চান খুব ভালো ফল আসবে না। কিন্তু ওই যেটা হলো, তারা ক্ষমতার কাছে চলে গিয়েছিলেন, তাদেরকে ক্ষমতার কাছে প্রধান উপদেষ্টা নিয়ে গিয়ে তাদের এই ক্ষতিটা করেছেন বলে আমি মনে করি। তাদের এখন ক্ষমতা ছাড়া চলবে না। এখন প্রশ্নটা অন্য জায়গায়। আমরা ধরে নিলাম এক ধরনের সমঝোতা হলো এবং তাদেরকে সিট ছেড়ে দেওয়া হলো। এখন নতুন করে যারা আসবেন, আবারও বলছি, যারা প্রতিষ্ঠিত বিএনপি বা আওয়ামী লীগ নেতা নন, যাদের অলরেডি যথেষ্ট কাজ করার নেই, এনসিপিতেই যারা আছেন, এনসিপির যাদেরকে আমরা দেখি বিভিন্ন টকশোতে বা পরিচিত যারা আছেন মুখ, আমার প্রশ্ন অন্য জায়গায়। ধরে নিলাম বিএনপি তাদেরকেও সিট ছেড়ে দিলেন এবং সংখ্যা কুড বি এনিথিং, 20, 25, 30 যাই হোক, ছাড়া হলো। এখন এনসিপির আনকোরা নেতারা নির্বাচনে দাঁড়ালেন এবং ওই নির্বাচনে আমরা ধরে নিলাম বিএনপি ধানের শীষ দেবে না, কিন্তু বিদ্রোহী ক্যান্ডিডেট দাঁড়িয়ে গেল। বিএনপি তাদেরকে বহিষ্কারও করলো, যেহেতু তাদের কথা শোনা হয়নি, মানে বিএনপির কথা তারা শোনেননি। আমার প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা আমি পার্সোনালি অনেকে করে দেখেছি, কারণ আমি দেখেছি প্রচুর সিম্পাথাইজার্স আছেন এনসিপির যারা মনে করে এদের বেশ কয়েকজন অন্তত পার্লামেন্টে যাওয়া দরকার। তখন আমি এই প্রশ্নটা করেছি যে বিএনপির যদি বিদ্রোহীরা দাঁড়িয়ে যায়, একটা এলাকায় ধরলাম বিএনপির শক্তির বিচারে প্রতি সিটে আমরা দেখবো 8-10 জন করে নমিনেশন চান, তবে একটা সিরিয়াল করলাম 1 থেকে 10 শক্তির বিবেচনায়, তার জনপ্রিয়তা, তার সাংগঠনিক শক্তি, ফিনান্সিয়াল পাওয়ার সব মিলে 10 নম্বর যিনি হবেন সিরিয়ালে, ধরলাম তিনি নির্বাচনে দাঁড়ালেন এবং এনসিপির কোনো একজন নেতা, যাদেরকে আমরা চিনি, নাম বলছি না, দাঁড়ালেন। তারা কি ওই 10 নম্বর ক্যান্ডিডেটের সাথে জিতবেন? বিএনপির বিদ্রোহী প্রার্থী, উনি ওনার অন্য মার্কা নিয়ে স্বতন্ত্র নির্বাচন করবেন? আমার কাছে উত্তর হচ্ছে না, উনি জিতবেন না। একটা উপায় হতে পারে, আওয়ামী লীগ মানে বিএনপির সাথে একসময় যুগপৎ আন্দোলন যারা করেছে, গণতন্ত্র মঞ্চ বা অন্যান্য 12 দল যারা আছে, তারা অনেকে জিতবেন, কারণ তারা ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন। এনসিপি তো নিশ্চয়ই ধানের শীষ নিয়ে নির্বাচন করবে না। তো তাহলে তাদেরকে জিতানোর পথটা কি, তাদেরকে পার্লামেন্টে আনার পথটা কি, আমি জানি না। তাহলে কেউ কি এটা মনে করছেন যে তাদেরকে এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জিতিয়ে আনতে হবে? তাদেরকে ছেড়ে দেওয়ার পরও যদি না যেতেন, তাহলে তাদের পার্লামেন্টে আসাটা কিভাবে এনশিওর করা যায়? আমি আসলে জানি না, সত্যিই জানি না। কারো যদি মনে হয় আমার এই ব্যাপারে, বিশেষ করে স্পেসিফিক এই পয়েন্টটা যদি মনে করেন যে কেউ দ্বিমত করেন বা কারো যদি মনে হয় কোনো আইডিয়া আছে, আমাকে একটু জানাবেন প্লিজ। যাই হোক, আমি ব্যক্তিগতভাবে মনে করি এইরকম কোনো কিছু ভালো হবে না। এটা সবাই সবার মতো করে গেলেন, এরপর কি দাঁড়ালো? বিরোধী দল হলো। আমি ধরে নিলাম এবার এভাবে জিতে গেলেন, জামাতের অনেকজন, এনসিপির অনেকজন গেলেন। যাওয়ার পরে পার্লামেন্ট তৈরি হলো এবং পার্লামেন্টে এরপর বিরোধী খেলা হলো, তাই না? কারণ জামাতের ওখানে জামাত নিজের মার্কাই করুক, জামাতের মার্কা নিয়ে ডিবেট আছে, আমরা জানি, ওটা ঠিক হোক বা অন্য কোনো মার্কা আসুক, সেই মার্কা নিয়ে করুক, এনসিপি তার মার্কা নিয়ে করুক। কিন্তু আমরা তো সবাই জানি এই সিটগুলো বিএনপি ছেড়ে দিয়েছিল, এখানে তার ক্যান্ডিডেট ছিল না। 24-এর যে আমিডামি নির্বাচন, সত্যিকার অর্থে এটা আমিডামি নির্বাচন, শুধু স্বামী নেই আর কি, এবার ভারত নেই। সো আমিডামি নির্বাচন হলো। এই আমিডামি নির্বাচনের পরে পার্লামেন্টে একটা বিরোধী খেলা হবে, কী লাভ হবে আসলে? তার চাইতে বিএনপি যদি পূর্ণ শক্তিতে ফাইট করে, জামায়াত তার পূর্ণ শক্তিতে ফাইট করে, সে 15টা বা 20টা সিটও যদি পায়, সে বিরোধী দল জেনুইনলি দাঁড়াবে। এবং এনসিপি যদি তাত্ত্বিকভাবে বলছি, আমি আশা করি তারা মাইন্ড করবেন না, তারা একটা সিটও পাবেন কিনা আমার সন্দেহ আছে যদি ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন করেন। সেই ক্ষেত্রে তাদের যাই পান নাও পান, বিরোধী রাজনীতি তারা করতে পারবেন। আমরা সোফার দেখছি তারা বিরোধী হিসাবে বিএনপির বিরোধিতায় কখনো হয়তো মাত্রাতিরিক্ত অ্যাগ্রেসিভ হয়ে পড়ছেন, অ্যাটাকিং হয়ে পড়ছেন, এছাড়া তারা খারাপ করছেন না। বিএনপি ক্ষমতায় আসলে আমরা নিশ্চিত থাকতে পারি বিএনপি অনেক ভুল করবে, অনেক সমস্যা পড়বে এবং সেগুলো নিয়ে চমৎকার দুর্দান্ত বিরোধী রাজনীতি হতে পারে। এনসিপি সেই রাজনীতি করে গড়ে উঠবে পরের বছর, পরের যে নির্বাচন, সেটাই তারা অনেক ভালো কিছু করার সম্ভাবনা আছে। আমি মনে করি, আমি নিশ্চিত নই এরকম কোনো আলোচনা আছে কিনা, তবে আমিও খুবই রিলায়েবল সোর্স থেকে জানি যে এই ধরনের আলোচনা চলছে। আমি সোর্স নিয়ে কথা বলি না, যেহেতু মঞ্জু ভাই বলেছেন, তার সূত্রেই যেটা একটা ডিবেট শুরু হয়েছে, তাই আজকে বলতে গেলাম। এইটা আসলে বাংলাদেশের গণতন্ত্রের। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।